This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, ভোটের ফল গোনা শুরু হবে ঠিক আগামীকাল সকাল 8টা থেকে। তার আগে আজ দুপুর 2টায় আপনাকে জানিয়ে দিই দেশের প্রধানমন্ত্রী কে হবেন। এই নিয়ে যখন জল্পনা চলছে তখন নরেন্দ্র মোদী ধ্যান শেষ করে ব্লগ লিখলেন, সংকল্পের কথা জানালেন। বিজেপি শিবির নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছে। শপথ অনুষ্ঠান কোথায় হবে, কি রকম হবে, তৃতীয়বারের জন্য শপথ কিভাবে নেবেন তারা, তার প্রস্তুতি। আর উল্টো দিকে এনডিএ শিবির, তারাও নাকি প্রস্তুতি শুরু করেছেন। সোনিয়া গান্ধী বলছেন ওয়েট অ্যান্ড ওয়াচ, আর মমতা ব্যানার্জি বলছেন কোনো এক্সিট পোলের কোনো পূর্বাভাস মানি না, ওগুলো বোগাস। তবে ইলেকশন কমিশন কি বলল, একটু আগে প্রেস কনফারেন্স করে কি বললেন রাজীব কুমার, শোনাবো। There are 312 million proud women voters. This is also the highest ever in the world. These are all our voters. So we thank you all. We salute all our voters, all our women voters. বিরাট সংখ্যায় মহিলা তারা এবারের ভোটে অংশগ্রহণ করেছেন। সবাই বলছেন মহিলারাই নাকি ভাগ্য নির্ধারণ করবেন। এবার মহিলারা কোথায় কোন দিকে ঝুঁকবেন, আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের দিকে না সন্দেশখালীর দিকে? দেখা যাক মহিলা ভোটাররাই কি এবারের ভাগ্য নিয়ন্তা নেতাদের। এই প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে এনডিএ শিবির নাকি প্রস্তুতি নিচ্ছে। দিল্লি থেকে এই খবরটা জ্যোতির্ময় দিয়েছে, আমি ওর সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময় এখানে আসবে, এই বড় ওয়ার্ল্ডটা জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, প্রস্তুতি কিরকম, মানে তুমি তো দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত পরিকল্পনার পর্যায়ে আছে। যে খবর আমরা পাচ্ছি যে আগামী 9 তারিখ অর্থাৎ 9 জুন শপথ নিতে পারে নতুন সরকার, এবং বিজেপি তারা মনে করছে যে এক্সিট পোল দেখা যাচ্ছে সেই এক্সিট পোলেরই প্রতিফলন আদতে ফলাফলের স্ক্রিনে দেখা যাবে, এবং সেই মতো তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতি অনুযায়ী রাষ্ট্রপতি ভবনের শপথের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্ট করার পরিকল্পনা চলছে, এবং সেক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টার, দ্বারকাতে নবনির্মিত কনভেনশন সেন্টার, সেখানে এই বিজয় উৎসব হতে পারে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল যে কর্তব্য পথে হবে, কিন্তু যেহেতু দিল্লিতে হিটওয়েভ চলছে সেই কারণে প্রকাশ্যে এই কর্মসূচি করা সম্ভব নয়। এবং মোট 8 থেকে 10,000 মানুষ এই বিজয় উৎসবে অংশগ্রহণ করবে বলে প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি, এবং সেক্ষেত্রে ফরেন ডেলিগেটস, একাধিক রাষ্ট্রপ্রধান, তাদেরকে আমন্ত্রণ জানানো হতে পারে। রাতের অন্ধকারে অর্থাৎ সন্ধেবেলায় এই অনুষ্ঠান হবে, সেক্ষেত্রে লাইট অ্যান্ড শো থাকবে, এবং একটি সুনির্দিষ্ট থিম থাকবে, যে থিম হচ্ছে ভারতীয় সংস্কৃতির ধারাবাহিক ঐতিহ্য এবং সংস্কৃতি। এবং সেক্ষেত্রে মোদী সরকারের গত 10 বছরের অবদান এবং গত 10 বছর ধরে মানুষের জন্য মোদী সরকার কি করেছে সেই প্রত্যেকটা বিষয় তুলে ধরা হবে। এবং যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু দফায় দফায় বৈঠক হচ্ছে। আজ কিছুক্ষণ আগেও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠক হয়েছে, যেখানে অমিত শাহ, রাজনাথ সিং সহ একেবারে প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। সূত্র মারফত খবর যে কোথায় এই অনুষ্ঠান হবে সেই ভেন্যু চূড়ান্ত করা, এবং তার পাশাপাশি এই অনুষ্ঠানের সুনির্দিষ্ট রূপরেখা নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। অর্থাৎ আগামীকাল ফল প্রকাশের পরেই বিজেপি যদি সত্যি তারা সংখ্যাগরিষ্ঠতা পায়, তারা যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই পরিকল্পনা কি হতে চলেছে সেই নীল নকশা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। এবং জ্যোতির থেকে যা ইনপুট পেলাম তাতে বিজেপি সহ গোটা এনডিএ শিবির মনে করছে শুধু সময়ের অপেক্ষা, আনুষ্ঠানিক ফলটা প্রকাশের অপেক্ষা। আরো একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন নরেন্দ্র মোদী, আরো একবার এনডিএ আসছে ক্ষমতায়। কিন্তু উল্টো শিবির তারা কি একেবারে চুপসে গেছে? না, গতকাল রাহুল গান্ধী মিটিং করেছেন দলীয় কর্মীদের সঙ্গে, বলেছেন লাস্ট ভোট না গোনা পর্যন্ত কেউ যেন না ছাড়েন, কেউ যেন কাউন্টিং সেন্টার না ছাড়েন। দলীয় কর্মীদের নির্দেশ, আমাদের রাজ্যে অভিষেক একই নির্দেশ দিয়েছেন দলের কর্মীদের, মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ। আর মমতা ব্যানার্জি, শুনুন আর একবার, এক্সক্লুসিভ TV9 বাংলাকে বলেছেন মানি না এক্সিট পোল। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে। আমি তোমার পরিষ্কার বলছি, এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো।
শুনলেন তো, তাহলে এই শিবিরে কি আদৌ কোনো প্রস্তুতি আছে? হ্যাঁ, এক্সিট পোলের পূর্বাভাস অন্তত এবারে যতগুলো মেজরিটি হচ্ছে এনডিএর পাশে, তাহলে উল্টো দিকের কোনো প্রস্তুতি? আমি প্রদীপ্তর সঙ্গে কথা বলি এই নিয়ে, আমার অন্য সহকর্মী প্রদীপ্ত। বিজেপি সহ গোটা এনডিএ শিবির যেভাবে প্রস্তুতি নিচ্ছে, জ্যোতির্ময় যা বলল, তাতে একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি হচ্ছে বিরোধী শিবিরের ওপরে, কিন্তু মুখে তারা মানছেন না। কোনো রকম প্রস্তুতি এদিকেও আছে নাকি? দেখো, এনাদের প্রস্তুতির ক্ষেত্রে আমরা যদি দেখি, পুরোটাই নির্ভর করছে আগামীকালের ফলাফল কি হবে, এবং সেই ফলাফলের ওপরই কিন্তু তারা সম্পূর্ণভাবে নির্ভর করছেন, এবং ফলাফল যেমন আসবে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আগামী দিনে তারা দেশে সরকার গঠন করতে চলেছে, তাহলে 5 তারিখ সকালে ইন্ডিয়া জোটের যে নেতারা রয়েছেন তারা বৈঠকে বসবেন, এবং 4 তারিখ অর্থাৎ আগামীকাল বিকেলেই তারা সকলে দিল্লিতে পৌঁছে যাবেন, এমনটাই তারা স্থির করেছে। তবে তারা তাদের সমস্ত ক্ষেত্রেই, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, অরবিন্দ কেজরিওয়ালের দল, আপ হোক, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি হোক, সকলেই কিন্তু কর্মীদের একটাই নির্দেশ দিচ্ছে যে মাটি কামড়ে গণনা কেন্দ্রে পড়ে থাকতে হবে। তার কারণ তারা কোথাও মনে করছে যে গোটা গণনা কেন্দ্রের ক্ষেত্রে, গণনা প্রসেসের ক্ষেত্রে কিন্তু কোথাও একটা গরমিল হতে পারে, কারচুপি হতে পারে। ফলে কোথাও যদি দেখা যায় যে জয়ী হয়ে গিয়েছে বিরোধীরা, অর্থাৎ বিজেপির প্রার্থী বা এনডিএর প্রার্থী, তখনও যাতে তারা এলাকা না ছাড়েন, অর্থাৎ গণনা কেন্দ্র না ছাড়েন, সেটা কিন্তু বারবার কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। তার কারণ বলা হচ্ছে ভোট কাউন্ট পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ কেন? কোনো আশঙ্কা রয়েছে নাকি ওদের? দেখো, বিরোধীদের তরফ থেকে যে কথা বারংবার বলা হচ্ছে, একটা হচ্ছে যে এক্সিট পোলে তারা কোথাও বিশ্বাস করছেন না। এক্ষেত্রে একেবারে রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই একই বাক্যে গোটা বিষয়টি নরেন্দ্র মোদীর দলের পরিকল্পনা, কথা তারা বলছেন। তার পাশাপাশি তারা এই আশঙ্কা করছেন যে গণনা কেন্দ্রে ইভিএমের মধ্যে কোথাও একটা কারচুপি হতে পারে, এবং সেই কারণেই কর্মীদের কাছে, নেতাদের কাছে, যারা যেখানে দায়িত্বে থাকবেন তাদের কাছে এই নির্দেশটাই সব দলের তরফ থেকে দেয়া হয়েছে যে কোনোভাবেই গণনা কেন্দ্রকে ছেড়ে যেন তারা না বেরোন। একেবারে শেষ যে ভোটটা গণনা হবে শুধু নয়, সার্টিফিকেট ইস্যু না হওয়া পর্যন্ত তারা যেন কোনোভাবেই গণনা কেন্দ্র ছেড়ে না যান। প্রদীপ্ত সঙ্গে থাকো। এদিকে যেদিন ভোট শেষ হলো, মানে 1 জুন ভোট শেষ হওয়ার ঠিক পরে মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তিনি বলে দিলেন 295, এরকম একটা ফিগার, মানে 295 নির্দিষ্ট করে কোন অঙ্কে কষে খার্গে বলতে পারলেন তারই একটা বড় প্রশ্ন আছে। তবে 295 নিচে নামবে না, বিরোধী জোট, ইন্ডিয়া জোট 295 থেকে বেশি পাবে। শুনুন কি বলেছিলেন। इंडिया गठबंधन कम से कम 295 सीटें प्लस 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे। আমি আরো একবার প্রদীপ্তর কাছে যাব, আমার সঙ্গে মৃত্যুঞ্জয় পাল তৃণমূলের প্রতিনিধিও রয়েছেন, তার কাছেও যাব। আমি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, এই যে ইভিএম এ কারচুপি, এই অভিযোগটা নির্দিষ্ট করে তৃণমূলের বিরুদ্ধেই বারবার তুলেছে বিজেপি, এমনকি সুকান্ত মজুমদারও বলেছেন ভোট কুশলী সংস্থা যারা তৃণমূলের সঙ্গে কাজ করে তাদের দিয়ে নাকি তৃণমূল কারচুপি করবে। দেখো, সুকান্ত মজুমদারের পাশাপাশি এই আশঙ্কার কথা কিছুক্ষণ আগে সিও দপ্তরে এসে, রাজ্যের সিও দপ্তরে এসে মোহাম্মদ সেলিম সহ সিপিআইএম এর ক্যান্ডিডেটরা তারাও করে গেলেন যে আইপ্যাকের কর্মীদেরকে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে ব্যবহার করা হবে। এই আশঙ্কার কথা সুকান্ত মজুমদাররা এখানে বললেও গোটা দেশের ক্ষেত্রে কিন্তু বিজেপি এই ধরনের কোনো অভিযোগ করছে না, বরং সেক্ষেত্রে যারা বিরোধী শিবিরে রয়েছে, অর্থাৎ কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, তারা এই অভিযোগ করছে। কোথাও গিয়ে কমিশনের তরফ থেকে যে কথা অতীতেও বারবার বলা হয়েছে যে যেখানে হেরে যান বা হেরে যায় তারপরে তারা এই অভিযোগ করে, জেতার পরে কিন্তু ইভিএম ট্যাম্পারিং, ইভিএমে গড়মিল রয়েছে, ইভিএমে কারচুপি হতে পারে, এই অভিযোগ অতীতেও দেখা যায়নি। অর্থাৎ কোথাও জয় পরাজয়ের জন্যে কোথাও কি একটা মনস্তাত্ত্বিক লড়াই তৈরি হয়, কোথাও কি সত্যিই পিছিয়ে পড়া, এই অনেকগুলো চর্চার মাঝে এবার কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো দ্বিতীয় এবং তৃতীয় যে স্থানে থাকবেন যে প্রার্থীরা সংশ্লিষ্ট কেন্দ্রে, সেখানে তারা ইভিএম কারচুপির অভিযোগকে কেন্দ্র করে তারা আবেদন করতে পারেন, এবং আবেদনের পর যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে আছেন এই ইভিএম এর তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। তবে একটা
একটা করে সেট, অর্থাৎ একটা বুথের জন্যেই আবেদনপত্রের সঙ্গে 47,200 টাকা জমা দিতে হবে ওই প্রার্থীকে। অর্থাৎ তিনি যদি একাধিক কেন্দ্রে করেন তাহলে সেভাবে একের পর এক গুণ হতে থাকবে। এটা কমিশন করেছে যেহেতু বারংবার বিরোধীদের তরফ থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, এই জায়গাটা নিরসন করার জন্য কমিশন করলো। বিরোধীদের তরফ থেকে কিন্তু এই আশঙ্কা গোটা দেশের ক্ষেত্রে করা হচ্ছে, যেটা এ রাজ্যে বঙ্গে কিন্তু বদলে যাচ্ছে। এই একই অভিযোগ অর্জুন সিং করছেন, অনেক ধন্যবাদ। কিন্তু যখন ভোট ঘোষণা হয়েছিল ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি শায়েরি করে বলেছিলেন ফুল প্রুফ ইভিএম 100% সিকিউর। কিন্তু বিরোধীদের এত অভিযোগের মুখে কি কোথাও একটু অবস্থান বদল হলো? তাহলে এই যে 47,000 টাকা জমা দিয়ে আবার নতুন করে রিচেক করার একটা অপশন খোলা হলো কেন? দেখুন, মৃত্যুঞ্জয় আমার সঙ্গে আছে, আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসি। আপনারা এই বারবার মাটি কামড়ে পড়ে থাকার কথা মৃত্যুঞ্জয় কেন বলছেন? এক্সিট পোল দেখে কখনো ভয় হচ্ছে? না, এক্সিট পোল দেখে মানে একটা সাধারণ কর্মীদের মনে কনফিডেন্স থাকে, কিন্তু আমাদের দলের তো সবসময় যারা মানে পলিটিক্যাল এজেন্ট, যারা কাউন্টিং এজেন্ট হয়, তাদের তো লাস্ট মুমেন্ট অব্দি বসে থাকতে হবে, কাউন্টিং ইভিএম গুলো দেখতে হবে, কাউন্টিং গুলো চেক করতে হবে। এটা তো দলের গাইডলাইন। আমার মনে হয় যে কোনো দলের গাইডলাইনই এটা হওয়া উচিত এবং এটা হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি 2021 বিধানসভা নির্বাচনে আগের দিন ভারতীয় জনতা পার্টির যে অফিস মানে উত্তর কলকাতায়, সেখানে সাজিয়ে ফেলা হয়েছিল আগের রাত থেকে যে বিজয় উৎসব। সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই ভারতীয় জনতা পার্টি কাউন্টিং একের পর এক মানে অর্ধেক কাউন্টিং এর পরে তারা ছেড়ে চলে গেছে। তো এইগুলো বিরোধীরা করে, যারা হারবে বা এদের এইটা হলো ভারতীয় জনতা পার্টির মতো দল বা সিপিএম এর মতো না, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাউন্ট। এই যে এক্সিট পোল দেখে আমাদের বক্তব্য নয়, আমরা বলছি যে এক্সিট পোলের দিকে তাকিও না। তোমাদের দায়িত্ব শেষ অবধি কাউন্টিং এ থাকা, তোমরা শেষ অবধি কাউন্টিং এ থাকবে। এটা একটা দলের সৈনিক হিসাবে তোমার দায়িত্ব, তোমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে। এটা নির্দেশ, এটা তৃণমূল কংগ্রেস প্রত্যেকবারই দিয়ে থাকে এবং নতুনত্ব কিছু না এবারও দিয়েছে। মৃত্যুঞ্জয়, নতুনত্ব কিছু নেই এবার ওই গোষ্ঠীদ্বন্দ্ব এবং পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রেও যে অভিযোগ প্রতিটা ভোটের ক্ষেত্রে ওঠে, এবারও নতুনত্ব কিছু নেই। এবারেও একই অভিযোগ পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে। মৃত্যুঞ্জয়, আমি আসবো একটা ছবি। সন্দেশখালীতে 144 জারি করে রাখতে হচ্ছে ভোট মিটে যাওয়ার এতটা সময় পরেও। কেন্দ্রীয় বাহিনীকে আরো 15 দিন এক্সট্রা এ রাজ্যে রাখা হচ্ছে ভোট মিটে যাওয়ার পরও, শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার কথা ভেবে এবং যা যা নমুনা সামনে আসছে সেগুলোর কথা মাথায় রেখে। কি বলছেন রাজনীতিবিদরা, শোনাবো। ভোট লুট সেইভাবে করতে পারেনি, পঞ্চায়েতের মতো করতে পারেনি, তাই তারা বুঝে গেছে যে তারা হারছে। এই হারার ভয় থেকে এই আক্রমণ। যদি মানুষ জেতে, তার মধ্যে কনফিডেন্স থাকবে, সে কাউকে মারতেও যাবে না, ধরতেও যাবে না, সে জানে আমি জিতছি, আমার অসুবিধে কোথায়। কিন্তু যেভাবে হিংসার ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে এবং যে সিটগুলোতে বেশি করে ঘটছে, সেগুলো সিট দেখবেন যে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু তৃণমূল সেখানে মারামারি করছে, মানে এখন তৃণমূলের অবস্থা খারাপ, সেই সিটগুলো বিজেপি জিততে চলেছে। এইবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে। এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে। যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত হবে, এই আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা হতে চলেছে। এত ভয় কিসে? সব এমএলএ তৃণমূল, সব চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, সব পঞ্চায়েত সমিতি, সব গ্রাম পঞ্চায়েত প্রধান, সমস্ত ওয়ার্ড কাউন্সিলর সবই তো তৃণমূল। তারপরেও এত ভয় যে ভোট ঠেকাতে হবে, লুট করতে হবে এবং আক্রমণ করতে হবে, এ কখনো মেনে নেওয়া যায় না। গণতন্ত্র সম্মত পথেই আমাদের রুখতে হবে, অন্য কোনো পথ পরিত্যাজ্য। আমি আবার বলছি, তৃণমূলের দিকে কালি ছোড়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। এগুলো সবই তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। তারা নিজেরা হেরে যাবে বুঝতে পেরে একে অপরকে দোষ দিচ্ছে, তার বহিঃপ্রকাশ এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। এগুলো তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, তৃণমূলের সাথে যুক্ত নয়। কোনো বদল হলো না। মৃত্যুঞ্জয় বলছিলেন নতুনত্ব নেই, সত্যিই তো নতুনত্ব নেই। অভিযোগ আসছে, অস্বীকার করছে তৃণমূল। চলুন, শ্রাবন্তী আমার অন্য সহকর্মী অপেক্ষা করছে। শ্রাবন্তী, ভোট ঐতিহ্য ধরে রাখলো বাংলা, তার জন্য কমিশন প্রশাসন আলাদা কোনো বন্দোবস্ত করছে? শুধু
শুধুমাত্র বলা হয়েছে যে 6ই জুন পর্যন্ত যে 400 কোম্পানি বাহিনী থাকার কথা ছিল, যেটা ভোট পরবর্তী হিংসা এড়ানোর জন্য, সেটাকে একটু এক্সটেন্ড করে 17ই জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আরও 13 দিন পর্যন্ত ভোট মেটার পরে বাহিনী থাকছে বাংলায়। আজকে সবথেকে আশ্চর্যজনকভাবে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্স করেছে সেখানে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ উপদ্রুত যে এলাকাগুলোতে বিশেষ নজর ছিল কমিশনের, সেখানে তেমনভাবে কোনো হিংসার ঘটনা ঘটেনি। অথচ ভোট মিটলেই বাংলার যে চেনা ছবি, সেই সন্ত্রাস বেলেঘাটা, যাদবপুর, নিউ আলিপুর অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন যে সমস্ত এলাকায়, সেখানে এড়ানোই যায়নি। এই 400 কোম্পানি বাহিনী যেগুলো এখনও থাকবে বলে বলা হচ্ছে, সেগুলি আদতে কতখানি এই ভোট পরবর্তী সন্ত্রাসকে ব্যাহত করতে সক্ষম, সেটা নিয়ে প্রশ্ন নিশ্চয়ই থাকবে। একদম শ্রাবন্তী, ধন্যবাদ। আমি মৃত্যুঞ্জয় থেকে উত্তর নেব। মৃত্যুঞ্জয়, এখন আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন তাদের কাছে এরকম ভোট পরবর্তী হিংসা হবে তারা খবর নেই এবং তারা মানছেও না। না 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 না, মৃত্যুঞ্জয় এটা বলেননি না। রাজীব কুমার বলেছেন ভোটে সরাসরি, কথাটা খুব গুরুত্বপূর্ণ, সরাসরি বড় কোনো হিংসা হয়নি ভোটে। ভোট পরবর্তী নিয়ে কিছু বলেনি কমিশন। হ্যাঁ, না আমি বলছি ভোট পরবর্তী হিংসার ব্যাপার যদি আপনি দেখেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আলাদাভাবে সারা ভারতবর্ষে কোনো জায়গায় আলাদা কিছু ব্যবস্থা নেয়নি। এবার যদি মনে করে কোনো জায়গায় হিংসা আটকানোর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো ব্যবস্থা নেবে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। একটা মানুষেরও, কারণ ভারতীয় জনতা জন্য দায় তো আপনাদের উপর চাপাচ্ছে বিরোধীরা, আপনারা ওয়েলকাম কাকে জানাচ্ছেন? রাজনীতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কি একটা রাজনৈতিক দল নাকি? অন্য রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদেরও দায় আছে, শাসক দলেরও দায় আছে, সবার অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে। তাদের দায়টা না, আমাদের বিরুদ্ধে কিসের অভিযোগ? আজকে আমাদের কর্মীদের খুন করা হচ্ছে আর অভিযোগটা আমাদের দিকে চালিয়ে যাচ্ছে। প্রতিরোধের নামে আমাদের কর্মীদের খুন করা হলো পঞ্চায়েত, প্রতিরোধের নামে, সোকল প্রতিরোধের নামে ফেসবুকে বাসের ছবি দিয়ে দেওয়া হলো প্রতিরোধের নামে। আপনার চ্যানেলে বসে একের পর এক সিপিএম, কংগ্রেস, বিজেপির মুখপাত্ররা উস্কানিমূলক বক্তব্য রাখলো আপনাদের চ্যানেলে বসে, প্রত্যেক দিন বক্তব্য রাখলো। তার দায়টা কে নেবেন? 2021-এর আগে বিধানসভা তৃণমূলের কোনো দায় নেই, তৃণমূলের কোনো দায় নেই শান্তি বজায় রাখার, নিশ্চিতভাবে শুধু বিরোধীদের দিকে আঙুল তুলে দায় শেষ। তৃণমূল ডেফিনেটলি, আমি কারোর উপরে আঙুল তুলছি না। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে বলছি, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসাবে এবং শাসক দল হিসাবে তার দায় দায়িত্ব পালন করবে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি কর্মীদের শুধু মুখে নয়, দায় দায়িত্ব কাজেও পালন করুক তৃণমূল কংগ্রেস, এই দাবি করছি। এবং এখন অনেক ধন্যবাদ আপনাকে, আমার হাতে সময় নিয়ে শেষ করতে হবে। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়, আপনি সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।